স্বাগতম। আমাদের আগের যে দুটো এপিসোড আমরা করেছি, দুটো কেন তিনটে প্রায়, মানে গত বৃহস্পতিবার, গত সোমবার এবং তার আগেও এটা রথ নিয়ে করেছিলাম, কিন্তু শ্রাবণ মাসকে খানিকটা ছুঁয়ে গেছি। কারণ আপনারা জানেন যে গত সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা ছিল শিবের জন্মদিন। এখান থেকে শুরু করব এবং বক্রেশ্বর নিয়েও আমরা খানিকটা আলোচনা করব। কারণ আগের দিন আমরা বক্রেশ্বর আলোচনা করেছি ঠিকই, কিন্তু ফোন এসেছিল প্রচুর, সেই ফোনটার জন্য হয়তো বিস্তার করা যায়নি বা বিস্তারিত আলোচনা হয়নি। সেইটাই আজকে সরাসরি করব। শ্রীময়ী চক্রবর্তী উপস্থিত, তাকে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ প্রসন্ন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাইরে শ্রাবণের ঘোর বৃষ্টি, আমরা রয়েছি আপনাদের সাথে। শ্রাবণ মাস মহাদেবের অর্থাৎ শিবের জন্ম মাস, আমরা সকলেই জানি, এবং এটা সারা ভারত জুড়ে হয়। বাঙালি কমিউনিটিতেও হয়, নন বেঙ্গলি কমিউনিটিতেও হয়। নন বেঙ্গলি কমিউনিটিতে শুরু করেন ওরা পূর্ণিমা টু পূর্ণিমা, মানে আমাদের 15 দিন পর থেকে ওনাদেরটা শুরু হয়, আবার আমাদের 15 দিন পরে, মানে যখন আমাদের হিসেবে ভাদ্র মাস পড়ে যায় ওনাদেরটা তখনও চলতে থাকে, শ্রাবণ চলতে থাকে। শিবের যে ধামগুলো রয়েছে প্রচুর সেখানে ভিড় হয়। কাশী বিশ্বনাথে হয়, পশুপতিনাথে হয়, আরও যত শৈবতীর্থ রয়েছে, উজ্জয়নে হয়, মহাকালেশ্বর অর্থাৎ শিবকে যেখানে মনে করা হয় উনি সময়কে পর্যন্ত ওনার কন্ট্রোলে রাখতে পারেন, তো মহাকালেশ্বরে হয়। শিবের বিভিন্ন রূপ নিয়ে আমরা শ্রাবণ মাসে আলোচনা করব। তো আমি অর্থাৎ শ্রীময়ী চক্রবর্তী যাব হচ্ছে বক্রেশ্বরে। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ সকলেই জানেন, যেখানকার টেম্পারেচার হচ্ছে 94 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং উষ্ণ প্রস্রবণে মানুষের প্রচুর রোগ ব্যাধি দূর হয়। কিন্তু বক্রেশ্বর শৈবতীর্থ এবং একই সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ সতীপীঠ, কারণ মাতা সতীর আইব্রাউজ অর্থাৎ ভ্রু এবং কপাল অর্থাৎ ফোরহেড, এগুলো ওখানে পতিত হয়েছিল। এবং এটি উত্তরবাহিনী নদীও আছে সেখানে, যেটি সতীপীঠের অন্যতম কারণ উত্তরবাহিনী নদী না হলে সেটি সতীপীঠ হিসেবে গণ্য হয় না। তো যাই হোক, শ্রীময়ী চক্রবর্তী সেখানে থাকবে আপনাদের যাবতীয়, এবং একই সাথে 12 আগস্ট প্রসন্ধ্যা সূর্যগ্রহণ, যেটা নিয়ে আমরা কয়েকটা এপিসোড আগে আলোচনা করেছিলাম। তো অমাবস্যা এবং একই সঙ্গে সূর্যগ্রহণ, যেটি প্রভাব কিন্তু অনেক সুদূর প্রসারী এবং একটা বিশেষ ফল সেক্ষেত্রে লাভ হবে। কারণ গ্রহ শান্তি করা হয়, বাস্তু দোষের ক্রিয়া করা হয়, এবং যে সমস্ত ধরুন বাধা বা ব্লকেজ, সাপোজ আপনার মেয়ের বিয়ে বহুদিন ধরে আটকে রয়েছে, নানা জিনিস করেছেন, হ্যাঁ, তার একটা জিনিস যেটা শ্রাবণ মাস এবং আরও 2টি মাস রয়েছে বছরে, যে মাসগুলিতে শ্রীময়ী চক্রবর্তী কালসর্পদোষের প্রতিকারটা করে। তো সুতরাং শ্রীময়ীকে দিয়ে যারা কালসর্পের কাজ করাতে চাইছেন, কালসর্প থেকে মুক্তি চাইছেন, বা এটাও জানতে চাইছেন, এবং অবশ্যই বাস্তু গ্রহ প্রতিকার এবং বিবাহ বা অন্যান্য কার্যগুলো তো সেক্ষেত্রে আছেই। এবং অনেক মানুষ যারা ধরুন একাধিক জায়গায় ছেলেমেয়ের কালসর্প কাটিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই কাজ, যে তার মনস্কামনা নিয়ে তারা কালসর্পটা কাটালেন, যে আমি যদি 4টে সিঁড়ি উঠি তাহলে আমি 1 তলাটা পাবো, আমি যদি 8টা সিঁড়ি উঠি তাহলে 2 তলাটা পাবো, এইরকম মনস্কামনা নিয়ে তো মানুষ কাজ করান। কিন্তু ধরুন সেক্ষেত্রে কারোর বিবাহের ক্ষেত্রে বলা হয়েছিল বা তারা শুনেছিলেন কোথাও গিয়ে যে কালসর্পের কারণে বিবাহ হয়েছে না, তাহলে কালসর্প দোষটা কেটে গেলে বিবাহটা হয়ে যাওয়া উচিত, বা চাকরিতে বা ব্যবসায় তার উন্নতি হওয়া উচিত, কিন্তু সেগুলো হচ্ছে না। শ্রীময়ী চক্রবর্তীর কাছে যে একটা আশ্চর্য জিনিস রয়েছে, মানে 13 কার্ডের পাশাপাশি সেটা ওরাকেল কার্ড। সেই ওরাকেল কার্ডটা ফেললে বলা যায় আপনার, না এটা নয়, ওরাকেল কার্ডটা আমি আনবো এবং শিবা ওরাকেল দেখবো শ্রাবণ মাসে। আচ্ছা, হ্যাঁ, যেটা শুধুমাত্র তার মানে আমরা আজকে আনিনি, আমরা এটা পরবর্তী আমরা আনবো, এবং বিভিন্ন রকম কালসর্প নিয়েও আলোচনা করব। আর যেটা বললাম ওরাকেল কার্ড, নর্মাল যে ওরাকেল কার্ড, সেটাতে বোঝা যায় যে আপনি যে গ্রহ প্রতিকারটা করেছেন সেটা কত % কাজ করেছে, বা আপনার যে কালসর্পযোগের ক্রিয়াটি আপনি করে যার থেকেই করিয়ে থাকুন, কোনো ব্যাপার না, XYZ। তো সেক্ষেত্রে ধরুন আপনার কালসর্প 20% কেটেছে, না 40% কেটেছে, না 80% কেটেছে, তো সেইটার হিসেবে ফলাফলটা বলে দেওয়া। কাজে যারা সেটাও জানতে চান তারাও জেনে নিতে পারেন শিবা ওরাকেল। এবং এটা শিবকে আমাদের বলা হয় যে তিনি হচ্ছেন মহামৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় শিব। শিবের পুজো করলে বা শিবের কাছে মনস্কামনা সঠিকভাবে করলে মনে করা হয়, ওষুধ ডাক্তার এগুলো তো করতেই হবে, এগুলো তো সায়েন্টিফিক ব্যাপার, কিন্তু অনেক সময় মানুষের হৃষ্ট ফড়া থাকে যে অমুক বছর বয়সে, 16 বছর বয়সে কিংবা 20 বছর বয়সে আপনার সন্তানের ফাঁড়া রয়েছে, এবং সেটা দেখা গেল সেই সময় বাইক অ্যাক্সিডেন্ট ঘটলো,
তো মঙ্গল খারাপের জন্য হয়, আরও নানা রকম গ্রহের কারণে, কিন্তু ফাঁড়াটা বোঝা যায় হরস্কোপ, আমাদের যে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান বৈদিক যে হরস্কোপ সেখান থেকে ফাঁড়াটা বোঝা যায়। তো যাদের এরকম ফাঁড়া আছে জানেন, আমি বলবো শিবের শরণাপন্ন হন। ছেলেদের উদ্দেশ্যে বা সন্তানদের উদ্দেশ্যে মায়েরাই করুন, মহাদেব কখনো মায়েদের ফেরান না। তো সুতরাং তারা করুন। আর যারা মনে করছেন আমরা পারছি না, ভুগছে বা এই সময়টা এসে গেছে, ভয় লাগছে, এরকম একজন ঘটেছে একদম সামনাসামনি। গত বছর আমি বলেছিলাম যে এরকম ফাঁড়াটা রয়েছে, আপনি কিন্তু ইমিডিয়েট করান। তিনি আজ কাল পরশু করতে করতে মানে সে লাস্টে ছেলেটির একটি পা বাদ চলে গেল। মানে এগুলো খুব দুঃখজনক ঘটনা, বলতেও খারাপ লাগে। কাজে যদি জেনে থাকেন আছে, আগে থাকতে ব্যবস্থা করুন। তাতে ছোটোখাটো পা মচকানো, 7 দিন বেড রেস্ট, তার উপর দিয়ে বাচ্চাটা ভালো হয়ে যাক, আমি এটুকু মনে করি। আর মৃত্যুঞ্জয় শিবের কথা যখন বললাম, আরেকটি জিনিস বলছি যে আমার কাছে তো আপনারা অনেক টিপস চান, তো আপনাদের বাড়িতে আপনারা ওষুধপত্রগুলো কোথায় রাখেন সেটাও একটা বাস্তুর পার্ট। ওষুধপত্রগুলো কোথায় রাখেন জিজ্ঞেস করার কারণটা হচ্ছে, আজকাল ম্যাক্সিমাম হচ্ছে সাউথ ওয়েস্টে মাস্টার বেডরুম, সেখানে বাড়ির কর্তাগিন্নি সেখানে শোবেন, এবং তারা ওষুধটা কোথায় রাখবেন মোটামুটি মাথার কাছে, মানে যেটা সাউথে সাউথ ওয়েস্ট হয়ে গেল। এবং এইখানে আপনি মেডিকেল প্রেসক্রিপশান, আপনার মেডিকেল রিপোর্টস, ওষুধ, মানে ওইটা হচ্ছে নৈরিত, মানে একদম নৈরিত কোণে চূড়ান্ত। ওখানে আপনি যা রাখবেন ওখানে আপনার রাহু গ্রাস করে নেবে, আপনার হেলথও খারাপ হবে, সেই ওষুধও আপনার কাজ করবে না। তাহলে ওষুধগুলোকে কোথায় রাখবেন? জাস্ট অপোজিটে ডায়াগোনালি চলে যান, যাকে বাংলায় কর্ণ বলা হয়, নর্থ ইস্টে, অর্থাৎ ঈশানের উত্তর পূর্ব কোণটায়, একদম এখানটায় চলে যান। 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রির মধ্যে যে কর্নারটা, একটা কম্পাস ফেলুন বা দরকার পড়লে মোবাইলে কম্পাস অ্যাপ ফেলুন, এই ডিগ্রিটা দেখে নিন, সেইখানে আপনাদের ওষুধের স্টোরেজগুলো করুন এবং ওষুধগুলো সেখানে রাখুন, সেখান থেকে আপনারা কনজিউম করবেন, দেখবেন সুস্থতা তাড়াতাড়ি আসছে। বাস্তু আমাদের জীবনে একটি মানে অবিচ্ছিন্ন পার্ট, তো সুতরাং সেইখানটা আপনারা রাখুন। আর যদি সম্ভব হয় মোবাইল থেকে ধন্বন্তরী দেবতার একটি ছবি ডাউনলোড করুন এবং ঈশান কোণটায় অর্থাৎ উত্তর পূর্ব কোণে তার একটি ছবি রাখুন, সামনে 1 ঘটি জল রাখবেন, এভরিডে এটা পাল্টাবেন। আরেকবার রিপিট করে দিন। হ্যাঁ, ধন্বন্তরী দেবতার ছবি কারোর থেকে না, আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, সেখানে পাওয়া যায়, এবং সেটাকে একটা ফ্রেম করে বা ল্যামিনেশন করে উত্তর পূর্ব কোণে আপনারা রাখুন, এবং তার পায়ের কাছে একটা ছোট কলস জল আপনারা রাখুন, তামার হলেই ভালো হয়। রোজ সকালবেলা উঠে বিফোর ইউ ব্রাশ আপনারা 10 থেকে 12 ফোঁটা কিন্তু সেখানে দেবতা ধন্বন্তরীর নাম করে এবং মনস্কামনা জানিয়ে খাবেন যে আমাকে তুমি সুস্থ করে দাও, এই ওষুধ যেন আমাকে আরোগ্যের পথে নিয়ে যায়। এবং মৃত্যুঞ্জয় মহাদেবের কাছেও একটি মানত করে রাখবেন, সামনে শ্রাবণে সেটার পুজোটা দেবেন। তো এইভাবে করুন। তো বক্রেশ্বর আপনি যাচ্ছেন? বক্রেশ্বর আমি যাব, সেটা কি আপনি প্রত্যেক বছরই না আমি চেষ্টা করেন যেতে? আমি তো যাযাবর, বিভিন্ন শৈব তীর্থে ঘুরি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাব, আমার সেরকম পরিকল্পনা আছে। তো এই বছরটা আমি বক্রেশ্বরে থাকছি এবং 3-4 দিন থাকবো, এবং গ্রহ শান্তি এবং বিবাহ ঘটিত কাজ, কাল সর্প, ক্রিটিক্যাল বাস্তু দোষ, এবং যেহেতু একই সাথে মানে শিব শক্তির একটা মানে কম্বাইন জায়গা আমি পাচ্ছি, সুতরাং আমি ওখানে এই কাজগুলো করব। বেশ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমার কাছে মেইল রয়েছে, সেগুলো এবার পড়ে থাকবো। আপনি মনে হচ্ছে আমার কিছু জিজ্ঞেস করতে চাইছেন, আপনি করে ফেলুন। আমি বাস্তুর ব্যাপারে জিজ্ঞেস করলাম। আপনি বাস্তুর ব্যাপারে, আমি নিজে যেটা আমি মুখবন্ধে বললাম যে বাস্তুর জন্য, বা আগের দিনও আমি বলেছি যে বাস্তুর জন্য, এইবারে যে প্রশ্নটা আসে যে শিবের যদি জন্মমাস হয়ে থাকে বা প্রতি সোমবার যদি শিবের জন্মদিন পালিত হয়ে থাকে, একদম, তাহলে বাস্তুর পক্ষে কেন এটা বেস্ট টাইম নয়, এবং কোনো একটা সোমবার ধরে কেন নয়? অবশ্যই বাস্তুর এটা বেস্ট টাইম। মানে ধরুন আপনার কাছে যদি কেউ দাবি করেন যে দিদি আমার বাড়ির এই প্রবলেম, তাহলে আপনি কি সেটা সোমবার দিন চয়েস করবেন? অবশ্যই চয়েস করব, এবং যদি ডিমান্ড থাকে তার পুরো শ্রাবণ মাসটা জুড়ে আমি এটা চয়েস করব। কারণ আমার কাছে যারা আসেন প্রসুন্দা, তারা জানেন শ্রীময়ী চক্রবর্তী মানে 1 ঘন্টায় বা একদিনে কোনো প্রতিকার করেন না। আমার প্রতিকারের একটা লং টার্ম মেথড থাকে। আর বাস্তু করতে গেলে তো অনেক সময় লাগে, বাস্তু করতে গেলে বহু সময় লাগে, বাস্তু দেখতেও অনেক সময় লাগে, ভিজিটে আমি যাই ও অনেক উপরোধ অনুরোধে, তো যাই হোক, কিন্তু সেটা ক্রিয়াটা করতে গেলে
অনেক টাইম লাগে। সেখানে কোনোটা 7 দিন, কোনোটা 11 দিন, কোনো ক্ষেত্রে আমি 21 দিন পর্যন্ত টাইম নিয়ে থাকি, যাতে তিনি পারফেকশনটা পান। ওই যে বললাম 97 পারফেকশনের দায়িত্ব হচ্ছে গ্যারান্টেড হচ্ছে শ্রীময়ী চক্রবর্তী, 3% ওপরালা। আর আরেকটা জিনিস হচ্ছে যে মৃত্যুঞ্জয় শিবের কথা বললাম, এটা একটা রূপ। বিয়ের কারণে প্রচুর মায়েরা আসেন, শ্রীময়ী আমার মেয়ের যেন বিয়েটা হয়ে যায়, মানে মোটামুটি শ্রাবণে না হলে অঘ্রাণে বিয়েটা মা তুমি লাগিয়ে দাও। তো বিয়েটা ফাইনাল করতে পারেন ওই ভগবান শিব। এবং একটা সময় মেয়েদের প্রার্থনা ছিল না, আমার বর যেন শিবের মতো হয়, মানে শিবের মতো মানেটা কি, নির্বিরোধী। আপনি যেটা করবেন তাতে তার একটা মৌন সম্মতি থাকবে, মানে কথায় কথায় ওই টিক 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 করবে না। তো সেটা হচ্ছে মূল জায়গা, যে শিবের মতো বর। আজকালকার মেয়েরা সেরমভাবে চাইছেন কিনা জানি না। তো কিন্তু শিবের কাছে বিবাহের মনস্কামনায় 16টি সোমবার, যেটাকে সারা ভারতবর্ষ এবং বিশেষ করে নর্থ ইন্ডিয়া বলে সালভা সোমবার। তো সুতরাং 16টি সোমবারের মনস্কামনা করে আপনারা আজকে থেকেও করতে পারেন, বা এবারে শ্রাবণ মাস 5টি সোমবার পড়েছে, আগামী সোমবার থেকেও চালু করতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রসূনদা 16টি সোমবারের মনস্কামনা যারা করেছেন, এবং আমি প্রচুর বিহারি বা মারোয়ারি ছেলেদের দেখেছি, তারা কিন্তু মানে ছেলেরাও কিন্তু করে বিবাহের মনস্কামনায়, যে ঠিক আছে মেয়েরা যেমন বলে শিবের মতো বর, তারাও চান সর্বাঙ্গ মানে গুণান্বিতা পার্বতীর মতো পত্নী, যিনি একই সঙ্গে মানে সংসারে সকলের হালও ধরে রাখতে পারবেন, তাকে উৎসাহ দিতে পারবেন, এবং স্ত্রী শক্তি যেটাকে বলা হয়। তো সুতরাং এই জায়গাগুলো 16টি সোমবারের ব্রত আপনারা করতে পারেন। এবং আরেকটি জিনিস যেটা হয়, অনেকে বলেন মহাদেব প্রসন্ন হবেন কি করে বিবাহের মনস্কামনায়। শুধুমাত্র বিবাহ না, ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, 12-13 বছর হয়ে গেছে, এবার আপনার বর ভদ্রলোক আপনার সঙ্গে ঠিক আগের মতো আর কি, মানে সেই থাকে না একটা মিষ্টি মিষ্টি ভাবটা নেই। তো তার একটু যাতে প্রেমটা জাগ্রত হয়, সে মহাদেবকেই ধরুন, তিনি করে দেবেন। গোলাপের আতর নেবেন এবং শিবের মাথায় দুধ, গঙ্গা জল, বেলপাতার সাথে সেটাও কিন্তু দেবেন। এবং সোমবারের সাথে সাথে শুক্রবারটিও একটু করবেন, যে মহাদেবের মাথায় ওই মনস্কামনা দিয়ে গোলাপের আতরটা দেবেন, যাতে আপনার মনোমতো স্বামী আপনি পান। পুরুষেরাও করতে পারে যাতে আপনার পছন্দ মতো স্ত্রী পান। এবং যাদের স্বামীরা এই একটা দীর্ঘ সময় বিবাহিত জীবনে থাকার পর একটু মনটা উঠে গেছে, তারাও করতে পারেন স্বামীর মতিটাকে আবার আপনার দিকে ফিরিয়ে আনবার জন্য। এবং প্রচুর মানুষ যারা চাইছে যে তাদের লাইফে যেমন ধরুন কমফর্ট, লাক্সারি, এক্সট্রা মানি এগুলো জেনারেট করুক, আমার কাছে এটাও টিপসে অনেকে চেয়েছেন, যেমন অর্থবৃদ্ধির টিপস আমি গত সপ্তাহে বলেছিলাম যে শ্রীময়ী তাহলে এটাও কি করা যায়? অবশ্যই করা যায়। উপাদান সেই একই গোলাপের আতর, এবং আমাদের যে ভেনাস মাউন্ট, সেইখানে প্রত্যেক শুক্রবার একটু সন্ধেবেলায় মানে শ্রীম বীজ জপ করে সেইখানে গোলাপের আতরটা আপনারা লাগাবেন, এবং তার ওপর সেটা শুকিয়ে গেলে 24 সংখ্যাটি আপনারা সবুজ কালি দিয়ে লিখবেন। দেখবেন ধীরে 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 ধীরে, হ্যাঁ 1 2 দিন করলে কিন্তু হবে না, অন্তত 33টি সপ্তাহ করতে হবে। দেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লাইফে লাক্সারি, ঐশ্বরিয়া বা মানি কানেকশান। এবং নট অনলি দ্যাট, ভেনাস কিন্তু আমাদের শুধু লাক্সারি, শুধু কমফোর্ট দেয় না, আপনার সৌন্দর্য এবং গ্ল্যামারও কিন্তু বৃদ্ধি করে। এবং যারা ধরুন এমন প্রফেশনে আছেন যে তাদের পাবলিক ফেস করতে হয়, মডেলিং করেন, সঙ্গীত শিল্পীরা রয়েছেন, নৃত্যশিল্পীরা রয়েছেন, আরও বিভিন্ন প্রফেশনের যারা রয়েছেন, টিভি সিরিয়ালের যারা আর্টিস্ট রয়েছেন, তারাও এই প্রয়োগটা করতে পারেন। দেখবেন যে ধীরে 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 পাবলিক কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। নট অনলি দ্যাট, ডিজিটাল ক্রিয়েটার আজকের দিনে একটা বিশাল বড় জায়গা। তো যারা চাইছেন যে ইউটিউবে আমার ফলোয়ার একদম ধুমধাম করে বেড়ে যাক, দে ক্যান অলসো ডু ইট। তো করে দেখুন, তারপর ফলাফল শ্রীময়ীদিকে আপনারা জানাবেন। আচ্ছা, এবারে এতে চলে যান। এবার আমি হ্যাঁ সময়টা কম, আমি এবার একটি মেল একটু হোয়াটসঅ্যাপ ঝপাঝপ করে ফেলি। আচ্ছা, এইবারে বাগুইহাটি থেকে তানিয়া ঘোষ লিখছেন, দিদি আমার বিয়ে হয়েছিল 20 বছর আগে, আমার হাজব্যান্ড তার সাথে মতান্তর হওয়াতে তিনি কলকাতা ছেড়ে চলে গিয়ে মুম্বাইতে পোস্টেড হয়েছেন। শাশুড়ি মা আমার কাছে ছিলেন, আমাদের কোনো সন্তানাদি হয়নি। তো 22 সালে তিনি মারা গেছেন। ততদিন পর্যন্ত তিনি মায়ের খরচ হিসেবে এবং আমার খরচ হিসেবে তিনি কিছু টাকা পাঠাতেন, এখনও
পাঠাচ্ছেন, কিন্তু তার মা জীবিত থাকাকালীন তিনি বলেছিলেন যে তিনি এই ফ্ল্যাটটা অর্থাৎ বাগুইহাটির ফ্ল্যাটটা আমার নামে তিনি লিখে দেবেন। সেই অনুযায়ী তিনি কাগজপত্র মানে তার দিক থেকে দেখলাম গাফিলতি, আমি তৈরি করালাম শাশুড়ি মার নির্দেশে। এবার উনি পুজোর সময় আসবেন বলেছেন, কিন্তু দিদি সেই সময় তো সব কোর্ট টোট বন্ধ থাকে, তাহলে আমি কি করব? আমি কি এই বাড়িটি পাবো না? আমি শুনেছি আমার হাজব্যান্ড একটি লিভ ইন রিলেশনে রয়েছেন এবং আমাদের কিছু আত্মীয় বলেছেন যে তারা বিয়ে করে নিয়েছেন গোপনে। তা আমি কি করব দিদি? আমার এই অবস্থায় আমার যদি বাড়িটা ছেড়ে দিতে হয় আমি কিন্তু অথই জলে পড়ব, কারণ আমি ছোটোখাটো একটি ব্যবসা করি, সেটা দিয়ে পুরো চালাবার মতো সচ্ছল আমি নই। তাহলে কিছু কি ব্যবস্থা হতে পারে যাতে বাড়িটা আমার নামে উনি করে দেন? দেখে নিচ্ছি তানিয়াদি কি দাঁড়াচ্ছে। আপনার হাজব্যান্ডের তো ভালো টাকা পয়সা আছে, সেটা দেখতেই পাওয়া যায়। যে এমএনসিতে উনি চাকরি করেন, প্রচুর টাকা উনি স্যালারি পান, উনি ইচ্ছে করলে দিতেই পারতেন, কিন্তু উনি এটা আপনি সত্যিই বলেছেন যে উনি এখানে অন্য একটি রিলেশনে জড়িয়ে গেছেন। গোপনে বিয়ের কথাটি এখানে বলা যাচ্ছে না। তো যাই হোক, একটা জিনিস আপনাকে আমি বলছি যে আপনি যে পেপারস তৈরি করেছেন ঠিক আছে, কিন্তু এই যে গ্রহণযুক্ত অমাবস্যাটা রয়েছে এখানে আপনি মঙ্গলের যে দোষটা আপনার রয়েছে, যে কারণে আপনি লিগালি ম্যারিড হয়েও স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত। ডিভোর্স না হলে ওয়ান সর্ট অফ সেপারেশন তো বটে, আইনি সেপারেশন হয়নি তো কি হয়েছে? আপনার স্বামী তো থাকেন না বহু বছর আপনার সাথে। তো এই মঙ্গলের জায়গাটা আপনি এটা করে নিন, এবং রাহুরও একটা প্রতিকার করা দরকার, কারণ এই যে পেপারপত্র সমস্ত তৈরি আপনি করেছিলেন সেই সময় আপনার শাশুড়ি মা মারা গেলেন, যার ফলে সেই জিনিসটা আবার ডিলেড হয়ে গেল। তো সুতরাং মঙ্গল আর রাহুর এই দুটো প্রতিকার আপনি করিয়ে নেবেন, এবং স্বামী ভদ্রলোক যাতে আপনাকে পুজোর আগে আগে যে সময়টা উনি কলকাতায় আসছেন সেই সময় যাতে করে, হ্যাঁ আমি জানি সেই সময় কোর্ট বন্ধ থাকে, কিন্তু এই 12ই আগস্টের যে গ্রহণযুক্ত অমাবস্যা আপনি এই সময়টা করে দেবেন। লক্ষ্মী পুজোর পর কিন্তু কোর্ট খুলে যায়। আপনার স্বামী যে সময় কাল পর্যন্ত আপনি জানিয়েছেন কলকাতায় উনি স্টে করবেন, তার মধ্যে এই সময়টাও পড়ছে। সুতরাং এর মধ্যে যাতে কাজটা হচ্ছে, এবং দিদি শক্তিশালী প্রতিকার করাতে হবে, ওই সঙ্গে শ্রীময়ী ক্রিস্টাল থেরাপিটা দিতে হবে। স্বামীর এখনকার একটা ছবি নিয়ে ইমিডিয়েট পৌঁছন শ্রীময়ী চক্রবর্তীর চেম্বারে, কারণ আপনি লিগ্যাল ওয়াইফ। একটা জিনিস বন্ধুরা মনে করে দিই, শ্রীময়ী চক্রবর্তী যে কাজগুলো করে অন্যায় বা অনৈতিক কাজগুলো কিন্তু সেখানে কিন্তু স্থান পায় না। কাজেই আপনি লিগ্যাল ওয়াইফ, নীতিগতভাবে আপনার, এবং আপনি শাশুড়ির তার মৃত্যু পর্যন্ত সেবা করেছেন, আপনার সম্পূর্ণ অধিকার আছে ওই প্রপার্টিতে আপনি ক্লেম করতে পারেন, এবং আপনার খুব একটা ভালো উপার্জনও নেই। কাজেই আপনি পৌঁছন, বাকিটা শ্রীময়ী চক্রবর্তী দেখে নেবে, তারপর ভোলেনাথের ইচ্ছে। পরেরটায় চলে যাই। পরের মেইলটি, এটি আমার দেখে পড়বার দরকার নেই, কারণ আমি আস্তে আস্তে এটা আমি পড়ে নিয়েছিলাম। তো ব্যাপারটি হচ্ছে, একটি মেয়ে, তাদের অবস্থা সচ্ছল, সে একটি 26 বছরের ছেলের প্রেমে পড়েছে। দুই বাড়ি বন্ধু, অর্থাৎ মেয়ের বাবা এবং ছেলের বাবা। বোঝা গেল না, আরেকবার বলুন। দুই ভদ্রলোক বন্ধু, এবং তাদের মধ্যে যাতায়াত পরিচয় ইত্যাদি ছোটবেলা থেকেই ছিল। এবার বয়সের সঙ্গে সঙ্গে কৈশোর থেকে যখন তারা যৌবনে পা দিয়েছে, মেয়েটির সঙ্গে ভালোবাসার রিলেশন তৈরি হয়েছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে, এই ছেলেটি এখনো ভালো চাকরি পায়নি। আচ্ছা, এটা পায়নি, এবং সে দুবার, এবং সে যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের যৌথ পরিবার, সেটা বড় ব্যাপার না। যেখানে জিনিসটা হচ্ছে, সে কিন্তু পায়নি। সে SBI এর পিও পরীক্ষাটাও সে দিয়েছিল, এবং IB যে পরীক্ষাগুলো আছে সেটাও সে দিয়েছিল, কিন্তু মানে কোনো কারণে লাস্ট মুহূর্তে তার ওই ইন্টারভিউ সেকশনে তার এই জিনিসটি ক্যান্সেল হয়ে যায়। তো এইবারে মেয়েটি আমাকে জানাচ্ছে যে দিদি, আমি তো ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু ও আমাকে জানিয়েছে আমি তো নিজে একটু সেটেল হই, নাহলে তোমার বাবাকে বললে মানে সম্পর্ক তো হবেই না, উল্টে যেটুকু দেখাশোনা বা যোগাযোগ আছে দুই ফ্যামিলি সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে এবার আমি কি করব? ওর কি সত্যি চাকরিটা হবে? আচ্ছা, ওর সাথেই যাতে আমার বিয়েটা হয় তার ব্যবস্থা তুমি করে দিও, এই হচ্ছে আবদার। তো তোমার নামটি আমি বললাম না, তোমাকে একটা জিনিসই বলছি, বিয়ে কার সাথে হবে বাবারা যেন মেনে নেয়, দরকার পড়লে বাবার ওপর তুমি ক্রিস্টাল থেরাপি করো, এরকম অনেক কিছু তুমি জানিয়েছো। আমি একটা কথা বলি কি ভাই, তোমার থেকে আমার বয়সটা তো অনেক বেশি, জীবনটা আমি তোমার থেকে অনেক বেশি দেখেছি। সবার আগে তোমার উচিত তোমার যে বয়ফ্রেন্ডটি আছে সে যাতে চাকরি করে স্টেবল হয়
সেই চেষ্টাটি করা, তাহলে বাকি সব দিক নিজে থেকেই হতে পারে। এবার আমি বরং দেখে দিই যে কেন তার চাকরিতে হয়নি, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা সত্ত্বেও কী কারণে হচ্ছে না। দেখে নেওয়া যাক গ্রহগত জায়গাগুলো, আমি একটু দেখে নিই। এবার দুটো দিকেই রয়েছে স্যাটার্নের বাধা, স্যাটার্নের বাধা রয়েছে এক্ষেত্রে। তো সেক্ষেত্রেও মানে সম্ভবত বোধহয় 30 বছর পর্যন্ত হয় না প্রসূনদা পিও পরীক্ষাটা? 30 বছর পরেও হয়, কিন্তু হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি ওটাই মোটামুটি 30 অবধি ধরে নেওয়া যাক। অলরেডি দুটোতে সে মিস করেছে, এখনো 3-4 বছর সময় আছে। তো তুমি সেই দিকে তাকে পড়াশোনায় ফোকাস করতে বেশি করে বলো, প্রেম না করে। তো এবং এখানে দেখো, এখানে কেতুর সিম্বলটা পড়েছে। কেতু হচ্ছে গুপ্ত শত্রুতা এবং গুপ্তভাবে কেউ তার জায়গাটাকে মানে ডিস্ট্রয় করার চেষ্টা করছে, যাতে অর্থাৎ তুমি বড়লোকের মেয়ে, তার বাড়িতে যে সমস্ত রিলেটিভরা রয়েছেন এরা কেউ চাইছে না যে বড়লোকের মেয়ে সেখানে যাক, হোয়াট এভার ইট ইজ। তো সে কারণে তার এইখানে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং গুপ্ত শত্রুতা তো আমি বলে দিলাম, তুমি এইটার প্রতিকারটা করো, এই জায়গাটা করলে। এবং স্যাটার্নের আর আরেকটা জিনিসও দেখাচ্ছে এখানে, স্নেকের সিম্বলটা দেখাচ্ছে, তক্ষক কাল সর্প রয়েছে তোমার বয়ফ্রেন্ডের। এই তক্ষক কাল সর্পটি তুমি ক্রিয়াটি করিয়ে নাও, শ্রাবণ মাস চলছে, দ্রুত যোগাযোগ করো তার ছবি এবং ডেট অফ বার্থ নিয়ে। তো সেক্ষেত্রে তার এই কাল সর্পের দোষ এবং গুপ্তভাবে তাকে যে ব্লক করা হচ্ছে, এই দুটো ক্রিয়া করে নিলে তার কিন্তু আরও সামনে সময় রয়েছে, তার কিন্তু চাকরিটা হওয়ার জায়গাও রয়েছে এবং তোমাদের বিয়েটা হওয়ার জায়গা। কিন্তু বিয়ে করে এখনই তার মাথাটা খারাপ করো না, আসল জায়গাটাকে ঠিক করতে সময় করো। বিয়ে আরও 6 মাস কি 1 বছর পরে হলেও তোমাদের দুজনেরই বয়স অল্প, সুতরাং তার জন্য সময় আছে। আগে তোমার বয়ফ্রেন্ডের এই যে জায়গাগুলো, তক্ষক কালসর্প, এটি মারাত্মক কালসর্প, কিন্তু সহজে কিছু হতে চায় না, হয় কিন্তু অনেক লেটে। তো যাই হোক, এইটিকে দূর করো এবং তার এই যে কেতু রিলেটেড যে জায়গাটি রয়েছে, গুপ্তভাবে তার রাস্তা ব্লক করা হয়েছে, এইটিকে করো। এরপর তোমাদের বিয়ে। সময়টা কি হবে? হ্যাঁ, আপনি বলছেন যে প্রতিকারের ব্যাপারটা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, শ্রাবণ মাসেই যোগাযোগ করো। কারণ শ্রীময়ী চক্রবর্তীর কাছে তুমি যখন জানতে চেয়েছো, সে তো শ্রাবণ মাস, চৈত্র মাস আর বৈশাখ মাস ছাড়া কালসর্পের কাজ করে না। তো দ্রুত যোগাযোগ করো, আগে কালসর্পটা থেকে তাকে মুক্ত করো, তারপর তাকে যে গুপ্তভাবে ব্লক করা হচ্ছে সেটা আমাবস্যাতে করিয়ে নাও। দেখবে যদি মানে সে বলে না, সময় ওষুধ খেলে শরীরটা সেরে যাবে, সুখে সংসার করতে পারবে। না হলে এই ঝঞ্ঝাট নিয়ে একবার ছেলের বাবাকে তুমি ক্রিস্টাল থেরাপি করাবে, তারপর নিজের বাবাকে ক্রিস্টাল থেরাপি, এখানে তো দরকার নেই। আগে ছেলেটার যে বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা তুমি সেখানে ফোকাস করো। যদি আমার পরামর্শ তোমার ঠিকঠাক মনে হয়, ভালো লাগে, এখান থেকে তোমার রাস্তা খুলতে পারে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। ফলে একটা ব্যাপার ঠিক, যে আমাদের আজকের মূল প্রতিপাদ্য যেটি, সেটা হচ্ছে যে আপনাদের এই ধরনের সমস্যা যেগুলো, সেগুলো কিন্তু শ্রাবণ মাস, যে কোনো জ্যোতিষীকেই দেখবেন যে শ্রাবণ মাসে মাচ মোর অ্যাক্টিভ। একদম একদম। হ্যাঁ, কারণ শ্রাবণ মাসটা হচ্ছে কি টিপিক্যাল মান্থ অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার। এটা সফলতারও মাস, এটা একটা সফলতারও মাস, কারণ শিবের আশীর্বাদে। কারণ এই মাসটাতে কাজকর্ম করায় বেশি, শিব চট করে সন্তুষ্ট হন, মানে ফট করে দেখলেন কত কত অসুর, সে যেই তপস্যা করছে শিব তাকে বলছে তথাস্তু, এবার সে গিয়ে বদমাইশি করছে, তো সেটা তার ব্যাপার। সুতরাং আপনারা যোগাযোগ করুন, ফোন নাম্বার গেল। আপনারা যদি এমনটি হয় যে অনেক দূরবর্তী অঞ্চলে থাকেন, তাহলে অনলাইনে অবশ্যই আপনারা কথাবার্তা বলতে পারেন। এবং রিশরা চেম্বারও খুলেছে, গড়িয়াহাট এবং রিশরা, এটা সানডে অল্টারনেট করে হবে। ব্যাস, তো এইভাবেই চলবে। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা সামনের সোমবার দিন ঠিক লাইভ অনুষ্ঠান নিয়ে 1:35-এ চলে আসবো। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।